আজকের দিনে আমরা মোবাইলের ম্যাপস খুললেই মুহূর্তের মধ্যে মানচিত্র পেয়ে যাই। কয়েকটা ট্যাপ করলেই স্যাটেলাইট আমাদের দূরত্ব জানিয়ে দেই, রাস্তা দেখিয়ে দেই, এমনকি চারপাশের জায়গার ছবি পর্যন্ত দেখিয়ে দেই। স্যাটেলাইট আমাদের জন্য দূরত্ব মাপছে, ছবি তুলছে, আর আমরা কেবল স্ক্রিনে আঙ্গুল ছুঁয়েই দুনিয়ার যে কোনো জায়গার খোঁজ পাচ্ছি। অচেনা রাস্তা, অজানা শহর, কোনো কিছুই আর এখন সমস্যা নয়। গুগল ম্যাপস যেন আমাদের পকেটের ভেতরে থাকা এক অদৃশ্য গাইড। কোথাও বের হওয়ার আগে শুধু স্মার্টফোন চালু করলেই চোখের সামনে ভেসে ওঠে রাস্তা, গলি, এমনকি স্যাটেলাইট থেকে তোলা প্রায় রিয়েল টাইম ছবি। কোথায় জ্যাম, কোথায় রাস্তা বন্ধ, এমনকি বিদেশ ভ্রমণেও পথ হারানোর ভয় নেই। কিন্তু সবসময় কি এমন ছিল? এককালে তো স্যাটেলাইট ছিল না, গুগলও ছিল না। তাহলে মানুষ কিভাবে পথ খুঁজে নিত? কে প্রথম পৃথিবীর ছবি আঁকার কথা ভেবেছিল? কিভাবে তৈরি হয়েছিল মানব ইতিহাসের প্রথম মানচিত্র? আজকের গল্প সেই নিয়েই। এটা কোনো রূপকথা নয়, তবে রূপকথার চেয়ে কম রোমাঞ্চকরও নয়। এটি মানুষের কৌতূহল, অনুসন্ধান আর বিজ্ঞানের গল্প। তাহলে চলুন জেনে আসি পৃথিবীর প্রথম মানচিত্র তৈরির বিস্ময়কর কাহিনী। সে আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। তখন পৃথিবী ছিল একেবারেই ভিন্ন রূপে। মানুষ আজকের মতো বড় শহরে বা দেশের মধ্যে বসবাস করত না। তারা ছোট ছোট দলে ভাগ হয়ে থাকত। কেউ নদীর ধারে, কেউ পাহাড়ের কোলে, কেউ বা উর্বর জমির আশেপাশে। তাদের পৃথিবীটাও ছিল খুব সীমিত। অনেকেই জীবনের পুরো সময় কাটিয়ে দিত নিজেদের ছোট্ট গ্রাম কিংবা বসতির ভেতরেই। দূরের জায়গার কথা ভাবাই যেন ছিল এক ধরনের কল্পনা। দূরের দেশ, অজানা সাগর কিংবা অচেনা নদীর কথা তারা তখন কেবলই শুনত লোকমুখে। আর সেই গল্প শোনাতো মূলত বণিকরা। ব্যবসার প্রয়োজনে এরা ছিল এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়ানো মানুষ। নোনা সমুদ্র পাড়ি দিয়ে, দুর্গম পাহাড় অতিক্রম করে কিংবা দীর্ঘ মরুভূমি ভ্রমণ করে তারা পৌঁছে যেত অজানা ভূমিতে। তারপর ফিরে এসে সাধারণ মানুষকে শোনাতো সেই দূর দেশের গল্প। সেখানে কোন ধরনের মানুষ থাকে, কিভাবে তারা জীবন কাটায়, কি কি পণ্য পাওয়া যায়, কিংবা কেমন সেই শহরের জীবনযাপন। তাদের বর্ণনা ছিল সেই সময়ের মানুষের চোখে পৃথিবী দেখার একমাত্র জানালা। অনেকের কল্পনায় তখন পৃথিবী বড় হতে শুরু করে। নিজেদের গ্রাম বা শহরের বাইরেও যে এক বিশাল অজানা দুনিয়া আছে, সেই ধারণা তৈরি হতে থাকে ধীরে ধীরে। মানুষ শুধু চলাফেরার জন্যই নয়, নিজেদের আশেপাশে পৃথিবীকে বুঝতেও চেয়েছিল। কোন পথে নদী বয়ে গেছে, কোথায় পাহাড়, কোন জায়গায় বন, আর কোথায় বসতি, এসব জানাটা তখনকার মানুষের জন্য প্রয়োজন হয়ে উঠেছিল। তারা চেয়েছিল এমন কিছু যেটা এক নজর দেখেই বোঝা যাবে কোথায় কি আছে। কোন দিক দিয়ে গেলে নদী পার হওয়া যাবে, কোথায় ফসলের জমি, কিংবা কোন পথে অন্য গ্রামে যাওয়া সহজ। এই তাড়নাটুকুই মানুষ অনুভব করেছিল গভীরভাবে। আর সেই তাড়না থেকেই জন্ম নেই ইতিহাসের অন্যতম সেরা আবিষ্কার, মানচিত্রের ধারণা। এ যেন মানুষের কল্পনা শক্তি আর প্রয়োজনের এক অদ্ভুত মিলন। কেবল মুখে মুখে শোনা গল্পে নয়, চোখের সামনে আঁকতে চাইল তারা তাদের পৃথিবীকে। আর সেখান থেকেই শুরু হয় মানচিত্র অঙ্কনের বিস্ময়কর যাত্রা। কিন্তু ইতিহাস ঘেঁটে আমরা দেখি প্রথম মানচিত্রের পেছনে কোনো একক মানুষের নাম জড়িয়ে নেই। মানচিত্র হঠাৎ কোনো একদিন কোনো প্রতিভাবান ব্যক্তির মাথা থেকে বের হয়ে আসেনি, বরং পৃথিবীর বিভিন্ন শহর ও সভ্যতার মানুষরা নিজেদের প্রয়োজন অনুযায়ী নিজেদের মতো করে মানচিত্র তৈরি করেছিল। কেউ নদীর ধারা চিহ্নিত করেছে, কেউ পাহাড়ের রেখা এঁকেছে, কেউ বা বাজার ও রাস্তার অবস্থান এঁকে রেখেছে। তাদের এই প্রচেষ্টাগুলি ধীরে ধীরে আজকের আধুনিক মানচিত্রের ভিত্তি করে দিয়েছে। অর্থাৎ মানচিত্র কোনো একক ব্যক্তির সৃষ্টি নয়, বরং এটি হলো সমষ্টিগত জ্ঞান আর অভিজ্ঞতার ফসল। ইতিহাসে প্রাচীনতম মানচিত্রগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি পাওয়া গেছে বেবিলনে। সময়টা প্রায় খ্রিস্টপূর্ব 600 সাল। তবে এটি কোনো কাগজে আঁকা মানচিত্র ছিল না। নরম মাটির একটি চাকতির উপর খোদাই করে বানানো হয়েছিল সেই মানচিত্র। গবেষকরা বলেন এটি আসলে এক ধরনের সিম্বলিক বা রূপক মানচিত্র, পুরোপুরি বাস্তব নয়। কেন এমনটা বলা হয়? কারণ এই মানচিত্রের কেন্দ্রে জায়গা করে নিয়েছিল বেবিলন শহর। তাদের বিশ্বাস ছিল তাদের শহরই হলো পৃথিবীর কেন্দ্র।
তাই মানচিত্রে বেবিলনকে মাঝখানে দেখানো হয়েছে। চারদিকে আঁকা হয়েছে একটি নদী, আর সেই নদীর উপরে দেখা যায় কিছু কাল্পনিক দ্বীপের ছবি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই মানচিত্রে তখনকার শক্তিশালী সভ্যতা পারস্য, যা আজকের ইরান কিংবা মিশরের কোনো চিহ্নই নেই। অথচ বেবিলন শুধু তাদের কথা জানতো তাই নয়, বরং তাদের সঙ্গে নিয়মিত লেনদেন, এমনকি যুদ্ধও করেছিল। তবুও এই মাটির চাকতির মানচিত্রই আমাদের জানা ইতিহাসে প্রথম বিশ্ব মানচিত্র। এটি মানুষকে দেখিয়েছে মানচিত্র কেবল পথ চিনিয়ে দেয় না, বরং কোনো সভ্যতার দৃষ্টিভঙ্গি আর বিশ্বাসের প্রতিফলনও ঘটায়। বেবিলনের সেই বিশ্ব মানচিত্র ছাড়াও সেখানে আরও কিছু প্রাচীন স্থানীয় মানচিত্র পাওয়া গেছে। এর মধ্যে অন্যতম একটি মানচিত্র আবিষ্কার হয় 1930 সালে গাসুর নামের এক স্থানে। জায়গাটা বর্তমান উত্তর ইরাকের কারকুক শহরের কাছে। সেই মানচিত্রে দেখা যায় দুটি পাহাড়ের মাঝ দিয়ে বয়ে যাচ্ছে এক নদীর উপত্যকা বা রিভার ভ্যালি। গবেষকেরা মনে করেন এটি খ্রিস্টপূর্ব প্রায় 25,000 অব্দের একটি মানচিত্র। অর্থাৎ মানুষের আঁকা মানচিত্রের ইতিহাস আসলে আরও অনেক পুরনো। বেবিলনের পর মানচিত্রবিদ্যার ইতিহাসে নতুন মাত্রা যোগ করেন প্রাচীন গ্রিক দার্শনিক অ্যানাক্সিমেন্ডার। সময়টা খ্রিস্টপূর্ব 610 থেকে 546 অব্দের মধ্যে। তিনি পৃথিবীকে কেবল একটি সমতল ভূমি হিসাবে নয়, বরং সিলিন্ডার আকৃতির হিসাবে কল্পনা করেছিলেন। তার মানচিত্রে চেষ্টা করা হয়েছিল পুরো বিশ্বকে আরও বাস্তবভাবে ফুটিয়ে তুলতে। অ্যানাক্সিমেন্ডারের একটি বিশেষ কৃতিত্ব হলো তিনি নিজের মানচিত্র তৈরির জন্য নাবিক আর বণিকগণের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছিলেন। সমুদ্রপথে ঘুরে বেড়ানো নাবিকরা জানাতো কোথায় কোন নদী, কোন পাহাড় অথবা এক শহর থেকে আরেক শহরের দূরত্ব কত। বণিকরা শেয়ার করত তাদের ভ্রমণের অভিজ্ঞতা। এসব তথ্য মিলিয়েই তিনি এক বিস্ময়কর মানচিত্র তৈরি করেন। দুঃখজনকভাবে কালের খেরুখাতায় অ্যানাক্সিমেন্ডারের সেই মানচিত্র হারিয়ে গেছে। তবে প্রাচীন ঐতিহাসিকদের লেখায় এর উল্লেখ পাওয়া যায়, আর সেখান থেকেই আমরা জানতে পারি তার অবদানের কথা। এখানে একটা দারুণ মজার বিষয় আছে, যেটা ভূবিজ্ঞানের সাথেও জড়িয়ে। অ্যানাক্সিমেন্ডারের মানচিত্র পুরোপুরি গোল ছিল না, আবার পুরোপুরি সমতলও ছিল না। তিনি একে সিলিন্ডার আকারে দেখিয়েছিলেন, কারণ তিনি গোটা পৃথিবীকে একসাথে তুলে ধরতে চেয়েছিলেন। দিগন্তের বেঁকে যাওয়া, জায়গার সঙ্গে জায়গার দূরত্ব, এসব হিসাব কষে তিনি বুঝতে পেরেছিলেন পৃথিবী সমতল নয়, বরং বক্র। তবে তিনি এটাও বুঝতে পারেননি যে পৃথিবী আসলে গোলাকার। অন্যদিকে তখনকার স্থানীয় মানচিত্রগুলো ছিল একেবারেই সমতল, কারণ চোখে দেখা সীমিত এলাকার জন্য বক্রতার বিষয়টি ধরা পড়ত না, আর আশপাশ চিনে নেওয়ার জন্য তেমন কোনো প্রয়োজনও হতো না। তাই স্থানীয় মানচিত্র থাকতো সমতল। এতক্ষণে নিশ্চয়ই আপনার মাথায় প্রশ্নটা একবার হলেও উকি দিয়েছে, প্রাচীন সভ্যতার মানুষরা কিভাবে এত বড় বড় এলাকা, বিশাল পাহাড় কিংবা দীর্ঘ নদীর দূরত্ব মাপতেন? ভাবুন তো, তখন তো ছিল না আধুনিক প্রযুক্তি, ছিল না স্যাটেলাইট কিংবা জিপিএস। তবুও তারা অবিশ্বাস্যভাবে জায়গার দূরত্ব মাপতে পারত। তারা ব্যবহার করত সূর্যের ছায়া, তারার অবস্থান আর নিজেদেরই তৈরি করা সহজ কিছু যন্ত্র। পদক্ষেপ গুণে বা দিনরাতের হিসাব কষে তারা আন্দাজ করত দূরত্ব। আশ্চর্যের ব্যাপার হলো, অনেক ক্ষেত্রেই তাদের এই হিসাব আজকের আধুনিক প্রযুক্তির ফলাফলের কাছাকাছি ছিল। প্রাচীন মানচিত্রকারেরা বড় বড় এলাকার দূরত্ব মাপার জন্য ব্যবহার করতেন দুটি অসাধারণ কৌশল। এর মধ্যে দ্বিতীয় কৌশলটি হলো কম্পাস। হ্যাঁ, প্রথম কম্পাস আবিষ্কার হয়েছিল চীনে খ্রিস্টপূর্ব 2য় শতকে, অর্থাৎ আজ থেকে প্রায় 2000 বছর আগে। এই কম্পাস আবিষ্কারের পর থেকেই দিক নির্ণয় অনেক সহজ হয়ে গেল। এর আগে নাবিকদের আকাশের তারা বা সূর্যের অবস্থান দেখে আন্দাজ করতে হতো জাহাজ কোন দিকে যাচ্ছে। কিন্তু কম্পাস আসার ফলে মানুষ সহজেই চিনতে শিখল উত্তর, দক্ষিণ, পূর্ব আর পশ্চিম। এর ফলাফল ছিল অবিশ্বাস্য। এক জায়গা থেকে অন্য জায়গায় সঠিক অবস্থান বোঝা গেল খুব সহজে, আর সেই অবস্থানকে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলাও অনেক সহজ হয়ে পড়ল। বলা যায়, কম্পাস আবিষ্কার না হলে মানচিত্রবিদ্যার ইতিহাস এত দ্রুত এগোতো না। কিন্তু একটা কথা মনে রাখুন, কম্পাস আবিষ্কার হয়েছিল প্রাচীনতম মানচিত্রের প্রায় 400 বছর পর। তাহলে এর আগে মানুষ কি করত? উত্তরটা হয়তো অনেকের কাছে চমকে যাওয়ার মতো লাগবে, কারণ এই বিষয়টা আমরা সবাই পড়েছি, কিন্তু পড়ার সময় অনেকেই ভয় পেতাম, কেউ আবার বিরক্ত হয়ে পাশ কাটিয়ে যেতাম। এটা হলো ত্রিকোণমিতি। হ্যাঁ, সেই 3 কোণের হিসাব নিকাশ যা পাঠ্য বইয়ে আমরা দেখি।
কোনো দূরের গাছ ঝড়ে ভেঙে গেছে, এখন তার উচ্চতা কিভাবে মাপা যায়? অনেকেই এই সমস্যাগুলো দেখে আমরা বিরক্ত হই, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই সাধারণ ত্রিকোণমিতি ছিল প্রাচীন মানচিত্রবিদ্যার আসল গোপন জাদু। আর এই ত্রিকোণমিতির অসাধারণ প্রয়োগই করেছিলেন গ্রিক গণিতজ্ঞ ইরাটোস্থেনিস। তিনি নিজের এলাকা ছাড়েননি, তবুও ব্যবহার করেছিলেন সূর্যের ছায়ার হিসাব। আর সেই ছায়ার কৌণিক পার্থক্য মেপে তিনি নির্ণয় করেছিলেন পুরো পৃথিবীর ব্যাস। ভাবা যায়, 1000 বছর আগে আধুনিক কোনো যন্ত্র ছাড়াই কেবলমাত্র গণিতের কৌশল ব্যবহার করে তিনি পুরো পৃথিবীর আকার মেপে ফেলেছিলেন। প্রাচীনকালে যারা ভূমি জরিপ করতেন, অর্থাৎ সার্ভেয়াররা, তারা ঠিক এই ত্রিকোণমিতি কৌশলই ব্যবহার করতেন। তারা পুরো এলাকাকে মনে মনে ভাগ করে নিতেন অসংখ্য ছোট ছোট ত্রিভুজে। তারপর কয়েকটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে আসল দূরত্ব মেপে নিতেন, সঙ্গে প্রতিটি কোণও নির্ণয় করতেন। আর এই তথ্যগুলোকে সূত্রে বসিয়ে কাগজে কলমে হিসাব কষে বের করে ফেলতেন বাকি পুরো এলাকার আকার। ভাবুন তো, কয়েকটা মাপযোগ আর একটু বুদ্ধির জোরে বিশাল বিশাল জায়গার মাপ পাওয়া যেত। হ্যাঁ, কাজটা সহজ ছিল না, সময় সাপেক্ষ ছিল, কিন্তু এর ফলেই প্রথমবারের মতো বড় আকারের আর তুলনামূলকভাবে নির্ভুল মানচিত্র তৈরি করা সম্ভব হয়েছিল। ধীরে ধীরে মানচিত্র উন্নত হতে থাকলো, আর সেই উন্নতির এক বড় দৃষ্টান্ত দেখা যায় মধ্যযুগে। প্রায় 1300 খ্রিস্টাব্দে আঁকা এক বিখ্যাত মানচিত্রের নাম ম্যাপামুন্ডি। ম্যাপামুন্ডি শব্দ দুটি এসেছে লাতিন থেকে, যার ইংরেজি অর্থ ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের মানচিত্র। তবে এটিকে আধুনিক মানচিত্রের চোখে দেখলে ভুল হবে। এর মূল উদ্দেশ্য ছিল ভৌগোলিক তত্ত্ব নয়, বরং ধর্মীয় দিকগুলো তুলে ধরা। তাই এই মানচিত্রে পৃথিবীর দেশ ও রাজ্যের পাশাপাশি দেখা যায় স্বর্গ আর নরকের প্রতীকী ছবি। আর মানচিত্রের ঠিক কেন্দ্রে রাখা হয়েছিল জেরুজালেম। কারণ উত্তরটা বেশ সহজ, খ্রিস্টান সভ্যতার কাছে জেরুজালেম ছিল ধর্মীয়ভাবে পৃথিবীর কেন্দ্রবিন্দু। অর্থাৎ এই মানচিত্র আমাদের দেখায় শুধু ভৌগোলিক জ্ঞান নয়, বরং একটি সভ্যতার বিশ্বাস ও মানসিকতার প্রতিফলন। এরপর ইতিহাসে আসে এক স্বর্ণযুগ। আরব ভূগোলবিদ ও বিজ্ঞানীরা মানচিত্রবিদ্যায় আনলেন অসাধারণ উন্নতি। তারা তৈরি করেছিলেন আরও নির্ভুল, আরও বিস্তারিত মানচিত্র, যা শুধু গানের জন্য নয়, বরং ব্যবসা বাণিজ্য আর দূর সমুদ্রযাত্রার জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মানচিত্রগুলো ব্যবহার করে বণিকরা ছুটে বেড়াতো এক দেশ থেকে আরেক দেশে, নাবিকরা পাড়ি দিত অজানা সমুদ্রপথে। বলা যায়, তাদের সেই মানচিত্রগুলো না থাকলে হয়তো ইতিহাসের মহাযাত্রা আবিষ্কারের যুগ এত দ্রুত শুরু হতো না। এভাবেই 1000 বছর ধরে মানচিত্র এক ধাপ করে উন্নত হয়েছে। মাটির চাকতির ওপর খোদাই করা মানচিত্র থেকে শুরু করে গ্রিক দার্শনিকদের ধারণা, মধ্যযুগের ম্যাপামন্ডি, আরব বিজ্ঞানীদের শুকনো কাজ, সব মিলিয়ে এসেছে আজকের আধুনিক মানচিত্র। আর সেই ধারাবাহিকতার সর্বশেষ বিস্ময় হলো গুগল ম্যাপস। আজকে আমরা স্মার্টফোনে ট্যাপ করেই মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্ত দেখতে পাই। ভেবে দেখুন তো, 1000 বছর আগের সেই প্রাচীন মানুষ যদি এটা দেখত, তবে কি অবিশ্বাস্যই না লাগতো। কিন্তু আজ যখন আমরা গুগল ম্যাপস ব্যবহার করি, তখন খুব কম মানুষই ভাবি আমরা আসলে আমাদের পকেটে করে বয়ে বেড়াচ্ছি মানুষের 1000 বছরের পরিশ্রম, অনুসন্ধান আর সফলতার এক আশ্চর্য স্বাক্ষর। মাটির চাকতিতে খোদাই করা মানচিত্র থেকে শুরু করে অ্যানাক্সিমেন্ডারের দর্শন, আরব বিজ্ঞানীদের নির্ভুল হিসাব, আবিষ্কারের যুগের সাহসী নাবিকদের প্রচেষ্টা, সব মিলেই আজকের এই গুগল ম্যাপস। প্রতিদিন না হলেও অন্তত মাঝে মাঝে আমাদের থেমে ভাবা উচিত, বিস্মিত হওয়া উচিত। কারণ এই অতীতের স্মৃতি, শিকড়, বিস্ময় আর কৌতূহলী আমাদের আসল পরিচয়। আর সেখান থেকেই আমরা খুঁজে পাই সামনে এগিয়ে যাওয়ার দিক নির্দেশনা। যদি ইতিহাসের এই ভ্রমণ আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে একটা লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, যেন এমন আরও চমকপ্রদ গল্প মিস না হই। আর কমেন্টে লিখে জানাতে পারেন আপনার কাছে মানচিত্রের কোন অংশের ইতিহাস সবচেয়ে বেশি বিস্ময়কর লেগেছে।